আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব বিজ্ঞান ক্লাস 9 এর বিজ্ঞানের আমরা বায়ু দূষণ অধ্যায়টা নিয়ে আলোচনা করব এখানে। তো বায়ু দূষণের মধ্যে আমাদের কোন কোন বিষয়গুলো আছে একটু বলে দেই এখানে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বায়ু দূষণের মধ্যে আমাদের কি কি আছে এখানে? পদার্থের অবস্থা, তারপর গঠন, তারপর পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন। আমরা এই 4টা অধ্যায় এখান থেকে সলভ করব ইনশাআল্লাহ। আমরা প্রথমত দেখব যে 4.1 কণা তত্ত্ব বা কণার গতিতত্ত্ব। পদার্থের কণার গতিশক্তি প্রভাবিত করে তার নিচের কোনটি এখানে? এটা তাপমাত্রা। আসলে তাপমাত্রার কারণে গতিশক্তি বৃদ্ধি পাবে এখানে। কারণ তাপমাত্রা দিলে এই কণাগুলো কি ছোটাছুটি করবে, এর ফলে গতিশক্তি বৃদ্ধি হবে এখানে। কোন অবস্থায় পদার্থের কণা গতিশক্তি সবচেয়ে কম এখানে? অ্যাকচুয়ালি আমাদের কঠিন অবস্থায় কম। কঠিনগুলো কম ছোটাছুটি করবে। নিচের কোনটির আন্তঃনবিক শক্তি বেশি এখানে? আমরা জানি এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর হচ্ছে আন্তঃনবিক শক্তি বেশি। কারণ কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের কি ধাতব বন্ধন এখানে। এটা কি? সরি ধাতব বন্ধন না, সরি সমযোজী বন্ধন। আমরা জানি সমযোজী বন্ধন সবচেয়ে বেশি আকর্ষিত হয় এখানে। কারণ বিপরীতধর্মী কোনো কিছু হলে আকর্ষণ বেশি আরকি, তাই না? বিপরীতধর্মী কোনো কিছুই। মানে একটা ছেলের প্রতি যেরকম আসক্তি, তারপরে কিন্তু একটা মেয়ের সাথে কিন্তু তার চেয়ে বেশি কিন্তু আসক্তি এখানে। তার মানে এটা বিপরীতধর্মী এখানে। অ্যাকচুয়ালি এটাই আরকি এক্সাম্পল। আপনি অন্যভাবে নেবেন না বিষয়টা, জাস্ট এক্সাম্পল আপনাকে বুঝালাম আরকি। তাপ প্রবাহে মানে প্রয়োগে পদার্থের কোন শক্তি বৃদ্ধি পায় এখানে? তাপ প্রয়োগে অ্যাকচুয়ালি আমাদের গতিশক্তি বৃদ্ধি পাবে এখানে। নিজেদের মধ্যে ঘনিষ্ঠভাবে অবস্থান করে নিচের কোন মৌলগুলো এখানে? এই সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আমি বললাম না এখানে, এটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। ধাতু এবং অধাতু এদের মধ্যে যে বন্ধনটা আরকি। কোন পদার্থের কণাগুলো তাপ প্রয়োগে বেশি প্রসারণশীল এখানে? হিলিয়াম। তাপ প্রয়োগ করলে আমাদের কি হবে এখানে? বেশি প্রসারণ হয়ে যাবে এখানে। গ্যাসীয় পরমাণু এটাকে গ্যাসীয়, হিলিয়াম হচ্ছে গ্যাস, ওকে? এটা তো আমাদের কি ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ, তারপরে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ, এটা হচ্ছে পানি, তাই না? কোন অবস্থায় পদার্থের কণার গতিশক্তি সবচেয়ে বেশি থাকবে এখানে? গ্যাসীয় অবস্থা সবচেয়ে বেশি থাকবে এখানে, এটা আমি দেখলাম একটু আগে। আন্তঃআণবিক আকর্ষণ শক্তির সঠিক ক্রম কোনটি এখানে? আন্তঃআণবিক আকর্ষণের ক্ষেত্রে আমাদের কি? আমাদের এখানে কঠিনের সবচেয়ে বেশি, তরলের তার থেকে কম, গ্যাসীয় তার থেকে কম এখানে, ওকে? আবার এখানে তরলের সবচেয়ে বেশি, গ্যাসীয়র থেকেও তরলের বেশি, আবার কি গ্যাসীয়র থেকে কঠিনেরও বেশি, এই দুটোই। কিন্তু আমাদের তরলের কখনো কঠিনের থেকে বেশি হবে না। তাহলে 1 এবং 3 অ্যান্সার, তার মানে খ নম্বর। পদার্থের কণাগুলোর মধ্যাকার আকর্ষণ শক্তি খুব বেশি হলে কণাগুলোর গতিশক্তি কি কমে যাবে? অবশ্যই গতিশক্তি কখনো বাড়বে না। আকর্ষণ বল যত কমবে তত গতিশক্তি বাড়বে। কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করবে, কণাগুলো অবশ্যই করবে এখানে, এবং কণাগুলো নিজেদের অবস্থায় থেকে নড়তে থাকে এখানে, নড়তে পারে না এখানে, কারণ খুব কঠিন হলে কিন্তু নড়তে পারবে না কিন্তু এখানে। কঠিন পদার্থ পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা হয় কণাগুলোর গতিশক্তি দিয়ে, আন্তঃআণবিক আকর্ষণ দিয়ে, শক্তি দিয়ে, এবং কণাগুলো আকৃতি দিয়ে কখনোই না। অ্যান্সার হচ্ছে আমাদের 1 এবং 2। এখানে বলা আছে এক্স পদার্থ হতে তাপ অপসারণ করলে এর গতিশক্তি হ্রাস পেয়ে প্রথমে তরলে পরিণত হয় এবং পরবর্তীতে আরো তাপ অপসারণ করলে তা কঠিনে পরিণত হয় এখানে। এখন বলছে এক্স এর ভৌত অবস্থা কেমন এখানে? এক্স থেকে আমি তাপ অপসারণ করলাম, তো আমরা কিন্তু বাষ্প থেকেই কিন্তু তরলে যেতে পারবো, তরল থেকে আবার কি কঠিনে যেতে পারবো, আমরা এখানে অবশ্যই গ্যাসীয় বা বাষ্প। হ্যাঁ, চাপ বৃদ্ধি করলে এক্স এর আয়তন কি হবে এখানে? চাপ বৃদ্ধি করলে অ্যাকচুয়ালি আমাদের এক্স এর আয়তন কি হবে এখানে? অধিক সংকুচিত হবে এখানে, কারণ গ্যাসীয় পদার্থ খুব বেশি সংকুচন হয়, প্রসারণ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা আমাদের অপশন। এবং আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি হবে এখানে অবশ্যই, তখন যখন কাছাকাছি আসবে কণাগুলো, তখন এদের মধ্যে কি আন্তঃআণবিক শক্তিটা কি হবে এখানে? বৃদ্ধি পাবে এখানে। আচ্ছা, নিচের কোনটি স্বতঃস্ফূর্তভাবে প্রক্রিয়া ঘটে এখানে? তো আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রক্রিয়া ব্যাপন ঘটে এখানে। ব্যাপন মানে, ব্যাপন মানে কি বলুন তো এখানে? ছড়িয়ে পড়া যেটা আর কি, ওকে? যেমন আপনি পাদ মারলে যে আপনার ঘরের মধ্যে যে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে আমাদের ব্যাপন। নিচের কোনটিতে অণুসমূহের গতিশীলতা সবচেয়ে কম এখানে? বরফের মধ্যে সবচেয়ে কম, কারণ বরফ কঠিন পদার্থ, মানে কঠিন পদার্থের কম আর কি, মেইন কথা এটা। নিচের কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি? তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বলবেন। ব্যাপনের হার বেশি হওয়ার জন্য আমাদেরকে আণবিক ভর বের করতে হবে। তো এখানে আমাদের কার্বন মনোঅক্সাইড, কার্বনের জন্য আমরা কিছু 12 জানি, অক্সিজেন মান কত? 16। তো 12 এবং 16 যোগ করলে কত হবে এখানে? 28 হবে এখানে। আবার হাইড্রোজেন সালফার মান কত এখানে? 1:2, আর সালফার মান কত এখানে? সালফার কত বলুন তো এখানে? 32, তাই না? কত হবে এখানে? 34 হবে এখানে। আবার অ্যামোনিয়া কত হবে এখানে? নাইট্রোজেন কত? 14, হাইড্রোজেন কত এখানে? 1:3 মানে 3 হবে এখানে। 17 এবং 3, তাই না? কত হবে এখানে? 20 হবে এখানে। আবার এখানে দেখুন এই পি, ফসফরাস, ফসফরাস কত? 15, 30 হবে এখানে। 30 ইন্টু 1:3 মানে প্লাস 1:3 এখানে, মানে 33 এখানে, তাই না? তো এখানে দেখুন সবচেয়ে কম কত এখানে? 20, 20 মানে কত এখানে? অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের ব্যাপন হার সবচেয়ে বেশি, মানে আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি এখানে।
নিচের কোন ক্রমটি ব্যাপন হারের সঠিক ক্রম এখানে? তো আমরা এখানে সঠিক ক্রমটা যদি দেখি এখানে, তার মানে ব্যাপন হার কার বেশি হবে এখানে? সবচেয়ে হচ্ছে কি, যার আণবিক ভর কম তার সবচেয়ে বেশি হবে এখানে। তার মানে দেখুন অ্যামোনিয়ার দেখলাম 20 দেখলাম এখানে। কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের জন্য কত হবে এখানে? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের একটু খেয়াল করেন এখানে, কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন কত 16, 16 2 আছে মানে কি 16 দুগুণে 32 এখানে 44 হবে এখানে। তো 44, তার মানে কি আবার এখানে এই ক্লোরিন মানে কি 17, মানে কোলিন হচ্ছে কত 35.5 এখানে, তো 35 71 হবে। তার মানে এইটা কিন্তু আমাদের সঠিক হচ্ছে এখানে। তার মানে সবচেয়ে বেশি এর কম, ভর কম কিন্তু আণবিক ব্যাপন হার বেশি। এর থেকে ভর বেশি আমাদের এটা, তার মানে এর ব্যাপন হার তার থেকে কম, এই আর কিভাবে দিচ্ছে আর কি। এগুলো সবগুলো দেখবেন যে এগুলো মিলবে না। বস্তুর ভর বাড়লে ব্যাপন হার কিভাবে এখানে? ব্যাপন হার আসলে কমে যায় ভর বাড়লে। এই যে আমাদের এখানে এই কোশ্চেন তিনটা একই। ব্যাপন হার নির্ভর করে কি বস্তুর আণবিক ভরের উপর, অবশ্যই আকারের উপর, এবং কি ঘনমাত্রা পার্থক্যের উপর। এই তিনটাই অ্যান্সার হবে এখানে। এই সোডিয়াম ক্লোরাইড, সরি, হাইড্রোজেন ক্লোরাইড এবং কি অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে অ্যামোনিয়ার হচ্ছে ব্যাপন হার বেশি এখানে। হ্যাঁ, অবশ্যই এটা অ্যান্সার, কারণ আমাদের সোডিয়াম হাইড্রোজেন ক্লোরাইড কি এখানে হাইড্রোজেন 1 এবং ক্লোরিন কি হচ্ছে 35.5 এখানে, তাহলে 36 পয়েন্ট কত 5 হবে এটা, হ্যাঁ। আর অ্যামোনিয়া তো আমি বের করলাম এখানে, হতো 20 পেলাম এখানে। আবার সমান সময় এত এর অতিক্রান্ত দূরত্ব কম, হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব কার কম হবে এখানে? অবশ্যই HCl এর হবে, কারণ এর ব্যাপন হার কম এখানে। ব্যাপন হার কম হলে কি কম যাবে। উভয় ব্যাপারের সমান কখনোই সম্ভব না, এটা 1 এবং 2 অ্যান্সার। এক্স গ্যাসের জলীয় দ্রবণের সংকেত হচ্ছে আমাদের কি সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। একটি দুই মুখ খোলা লম্বা কাঁচনলের ভেতর দিয়ে HCl যে আমি এখানে সাদা ধোঁয়া দেই, তাহলে আমাদের কি এর ব্যাপনার তুলনা করলে আমাদের কি হবে, কার বেশি হবে কার কম হবে? আপনি করবেন কি, এর ব্যাপনার বের করবেন এবং এর ব্যাপনার বের করবেন, করে আপনি এখানে দেখবেন যে এক্স গ্যাসটি হচ্ছে কেমন হবে, দেখবেন আপনি বুঝতে পারবেন এখানে। অ্যাকচুয়ালি এই এক্স গ্যাসটি দেখবেন এটা ক্যালকুলেশন করলে কেমন হবে এখানে, NH4OH এর সাথে আপনি যদি এখানে HCl বিক্রি করেন এখানে, এই বিক্রিয়ার ফলে আমাদের এখানে হাইড্রোজেনের সাথে কি করবে এখানে, এই হাইড্রোক্সাইড কি করবে এখানে, সরি আমাদের, হ্যাঁ, পানি তৈরি করবে এখানে, কি করবে পানি তৈরি করবে H2O, এবং আমাদের এখানে এটা অ্যামোনিয়া একটা গ্যাস তৈরি হবে, NH3 একটা গ্যাস হবে এখানে। ওকে, এইটা আমাদের তৈরি হবে এখানে। এখন সমতা করলে আমাদের অ্যান্সার হবে, তার মানে আমাদের অ্যামোনিয়া তৈরি হবে এখানে। গ নম্বর যে সাদা ধোঁয়া উৎপন্ন হলো তা আছে কি আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড কাঁচনলের ঠিক মাঝখানে অবস্থান করবে। অ্যাকচুয়ালি কাঁচনলের মাঝখানে কখনো হবে না, কারণ যার ব্যাপনের বেশি তার দিকে আমাদের এখানে বেশি থাকবে আর কি, তাই না? তার মানে অবশ্যই আমাদের এটা সমান হবে না কখনো। আর আমরা দেখতেছি এখানে দুটো মৌল একই না কিন্তু, তার মানে মাঝখানে কিন্তু অবস্থান করবে না। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে 1 এবং 3। এখন তো এটা 3 নম্বর না পড়লে হবে, কারণ আমাদের অপশনগুলো ভাবেই দেওয়া আছে। তাপমাত্রা বৃদ্ধিতে নিঃসরণের হারের কি পরিবর্তন ঘটে এখানে? বৃদ্ধি হয় এখানে। তাপমাত্রা বৃদ্ধি হলে নিঃসরণ খুব তাড়াতাড়ি হয়। দেখবেন যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে নর্মালি যেভাবে বের হয়, যখন তাপমাত্রা বাড়াবেন গ্যাসগুলো আরো বেশি জোরে বের হবে এখানে, হ্যাঁ। উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলের বায়ু সরু ছিদ্র পথে বের হয়ে আসা যে ঘটনা, এটাকে আমরা কি বলি, নিঃসরণ বলি। বলছিলাম না, আমরা যে পাদ মারি এখানে, অনেকে অনেক জোরে জোরে পাদ মারে, তো তাদের একটু বলি, একটু হাসার বিষয়। আমরা যখন পাদ মারি তখন সরু ছিদ্র পথ দিয়ে বের হয় না, তো এটাকে বলা হয় নিঃসরণ। কি বলা হয় এটাকে? নিঃসরণ। ওকে, এবং বেরিয়ে যাওয়ার পরে আমাদের সমগ্র ঘর ছড়িয়ে পড়ে, এটাকে বলে ব্যাপন বলা। এখানে কি বলা, এখানে ব্যাপন। এই ব্যাপন এবং নিঃসরণের ডেফিনিশনটা আশা করি সারা জীবন ভুলবেন না। মূলত কিসের প্রভাবে নিঃসরণের প্রক্রিয়া সম্পূর্ণ হয় এখানে? নিঃসরণ আসলে চাপের প্রভাবে, যত বেশি চাপ দেবেন তত বেশি দ্রুত গ্যাস বের হবে। আপনি পেটটাকে যত জোরে ঠেলা দেবেন তত কিন্তু বাতাস কিন্তু জোরে বের হবে, তাই না? এই আর কি বিষয়। নিঃসরণের পরবর্তী প্রক্রিয়া কি এখানে? নিঃসরণের পর আমাদের কি করবে এখানে? ব্যাপন করবে। নিঃসরণে বললাম না, পাদ মারার পর কি গন্ধ বের হয়, এই গন্ধটা হচ্ছে ব্যাপন। আচ্ছা, যানবাহনে জ্বালানি হিসেবে নিচের কোনটি ব্যবহার করে এখানে? আমরা মিথেন গ্যাস ইউজ করি এখানে, CH4। কোনটি নিঃসরণের উদাহরণ এখানে? নিঃসরণের উদাহরণ আসলে কি, গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়, মানে আমাদের গাড়ি অনেক সময় হঠাৎ করে দেখা যায় না যে অনেক ঠাস করে শব্দ হয়, শব্দ হয়ে কি বাস্ট হয়ে যায়, এটা আর কি আমাদের নিঃসরণের উদাহরণ। বা এটা পাদ মারার উদাহরণ দিলে এটাও কিন্তু হতো এখানে। নিচের কোনটির নিঃসরণের হার সবচেয়ে বেশি এখানে? নিঃসরণ কে বেশি হবে এখানে? অ্যাকচুয়ালি মিথেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, তারপরে এখানে কি আমাদের এখানে ওই সোডিয়াম, কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এগুলোর মধ্যে আমাদের মিথেন গ্যাসটা একটা হালকা তুলনামূলক, এটা আমাদের কি বেশি নিঃসরণ হবে এখানে। বস্তুর ভর এবং ঘনত্বের উপর নির্ভর করে কোনটা এখানে বলুন তো? এখানে নির্ভর করে আমাদের এখানে যে আপনার হচ্ছে ব্যাপনও করে নিঃসরণ করে। তার মানে এখান থেকে আপনি দেখবেন যে এই অ্যামোনিয়া মানে মিথেন গ্যাস, এটা কত 12 এবং প্লাস 1 প্লাস 1 × 4, তার মানে কত 16 এখানে। এই 16 গ্রাম সবচেয়ে কম এখানে, এটা হচ্ছে 20 পাবেন এখানে। কার্বন ডাইঅক্সাইড 40 পাবেন এখানে, এবং কি এই পানি কত পাবেন? 18 পাবেন এখানে। তো এর মধ্যে দেখবেন যে এই 16 গ্রাম সবচেয়ে কম এখানে। ওকে, এই জন্য আমাদের মিথেন কিন্তু হলো। রান্না কাজে জ্বালানি হিসেবে সিলিন্ডারের তরল অবস্থায় মূলত কোনটি ব্যবহার করে এখানে? আমরা এখানে ইউজ করি এই প্রোপেন এবং বিউটেন গ্যাস ইউজ করি এখানে। ওকে, রান্না গ্যাসে
নিঃসরণে নির্ভর করে কার উপর বলুন তো? এখানে নিঃসরণ নির্ভর করে অ্যাকচুয়ালি আণবিক ভরের উপর, ঘনত্বের উপর, কি চাপের উপর। এখানে চাপ যত বাড়বে নিঃসরণ তত বাড়বে, এখানে তিনটার উপরে। এক্স একটি ঘটনা যা পদার্থের আণবিক ভর, ঘনত্ব এবং চাপের উপর নির্ভরশীল। ওয়াই আরেকটি ঘটনা যা পদার্থের আণবিক ভর, ঘনত্বের উপর নির্ভরশীল। এক্স ও ওয়াই দুটি ঘটনার আণবিক ভরের ও তারতম্য, এটা আসলে নির্ভর করে ব্যাপনের উপর। ব্যাপন আসলে আণবিক ভরের উপর ডিপেন্ড করে। এক্স ঘটনাটি কি শুধু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, গ্যাসীয় পদার্থ এবং গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য। পাতন এবং নিঃসরণ, অ্যাকচুয়ালি আমাদের এখানে অ্যান্সার হবে কি, পাতনের এখানে হবে না, হবে কি আমাদের এখানে 1 এবং 3। পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে আমরা একটু কথা বলি। আমরা এখানে অধ্যায় ভিত্তিক কিন্তু দেখতেছি। তরল তাপ তাপ প্রয়োগে তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়ার ঘটনা হচ্ছে পাতন বলা এখানে। হ্যাঁ, আচ্ছা সরি, বাষ্পীভবন বলা এখানে, সরি পাতন না, এটা বাষ্পীভবন। বাষ্পকে শীতল করলে এটাকে আমরা কি বলি, এখানে ঘনীভবন বলি এখানে। অপরিশোধিত তেল পরিশোধন করার হয় কোন প্রক্রিয়া? এখানে আমরা এখানে এটাকে পরিশোধন করি কি, আংশিক পাতনের মাধ্যমে আমরা এটা পরিশোধন করি। নিচের কোনটি ঊর্ধ্বপাতন প্রক্রিয়া? ঊর্ধ্বপাতন পদার্থ বলেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা বইয়ে এক্সাম্পল দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো এখানে একটু পড়বেন এটা ভালো করে। নিচের কোনটি উদ্বায়ী পদার্থ? এখানে উদ্বায়ী পদার্থ হচ্ছে আমাদের ইথার। ইথার আসলে আমাদের কি, যাই হোক, নিচের কোনটি উদ্ধপাদিত হয়? এখানে নিচের কোনটি উদ্ধপাদিত? কার্বন ডাইঅক্সাইড, এটা আমাদের এখানে উদ্ভাবিত হয় এখানে। তো এখানে বলছে উদ্ধপাতন কিসের অস্তিত্ব নেই? এখানে উদ্ধপাতনে গলনের, মানে একদম ডিরেক্ট কি হবে এখানে, উদ্ধপাতন হবে এখানে, মানে আহ, একদম কি হবে, কঠিন থেকে উদ্ধপাতন হবে এখানে, ওকে, গলবে না এখানে। নিচের কোনটি নিশাদলের সংকেত? এখানে নিশাদল বলতে আমরা কি বলছি, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে আমার নিশাদল এখানে। নিচের কোনটি কর্পূরের সংকেত? কর্পূর বলতে আমরা কি বুঝি এখানে, C10H16O, এটা আমরা বুঝি এখানে। সোডিয়াম ক্লোরাইড এবং কি অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণের ফলে সোডিয়াম ক্লোরাইডকে পৃথক করার যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলি এখানে, উদ্ধপাতন প্রক্রিয়া বলি এখানে। ওকে, উদ্ধপাতন আমরা এখানে করি কারণ আমরা এখানে উদ্বায়ী পদার্থ আছে এখানে। নিম্নের কোনটি আংশিক পাতনের প্রক্রিয়া থেকে নিষ্কাশিত হবে? এখানে আংশিক পাতন, আংশিক পাতন আসলে গ্যাসোলিনে করা হয় এখানে। হ্যাঁ, গ্যাসোলিন আমরা করি, আংশিক পাতন করি এখানে। তেল পরিশোধনাগারে আংশিক পাতনের তাপমাত্রা 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায় কোনটা? এখানে এটা বইয়ে দেওয়া আছে, দেখবেন যে ডিজেল দেওয়া আছে এখানে 200 থেকে 220 থেকে 250 এর মধ্যে। আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন পৃথক করার যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলি এখানে, উদ্ধপাতন বলি এখানে। অ্যাকচুয়ালি এগুলো সবগুলো উদ্ধপাতন প্রক্রিয়ার মধ্যেই ঘটে এখানে। নিচের উদ্ধপাদিত পদার্থ পৃথককরণ পদ্ধতি কোনটি এখানে? তো উদ্ধপাদিত পদার্থ, এটা হচ্ছে উদ্ধপাতন প্রক্রিয়া। এখানে উদ্ধপাদিত পদার্থ থেকে আমরা, মানে উদ্ধপাতন প্রক্রিয়া থেকে উদ্ধপাদিত পদার্থ আমরা নিষ্কাশন করতে পারি। পাতন প্রক্রিয়া সম্পূর্ণ হয় কি, পাতনের মধ্যে আমাদের কি হয় এখানে, ঘনীভবন মাধ্যমে হয় এবং কি বাষ্পীভবন হয়। ওকে, অবিস্রাবণ কিন্তু হয় না। অবিস্রাবণ মানে কি, নিচ থেকে ধরুন টিস্যু একটা পানির মধ্যে দিলে যেটা হয় সেটা হচ্ছে অবিস্রাবণ প্রক্রিয়া। ড্রাই আইস অর্থাৎ কঠিন কার্বন ডাইঅক্সাইড ও বরফ পাশাপাশি রাখলে আমাদের কি হবে এখানে, ড্রাই আইস সরাসরি গ্যাস হবে এখানে, বরফ গলে পানি হবে এখানে। ড্রাই আইস গলে কার্বন ডাইঅক্সাইড হবে না এখানে। অ্যাকচুয়ালি আমাদের এই ক নয় এবং খ অ্যান্সার হবে এখানে। তাপ প্রয়োগে সরাসরি বাষ্প পরিণত হয় কি বলতে, এখানে আমাদের তাপ প্রয়োগে সরাসরি বাষ্প পরিণত হয় আমাদের আয়োডিন হবে এখানে, এবং কি আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড হবে, কিন্তু আমাদের অক্সিজেন কিন্তু কখনো হবে না এখানে। পাতন হচ্ছে কোনো পদার্থের এক অবস্থা থেকে তাপ প্রয়োগে বাষ্পীয় অবস্থায় পরিণত করার জন্য এক্স প্রক্রিয়ার মাধ্যমে পূর্বের অবস্থায় ফিরে পাওয়া এখানে। ওকে, পাতন ইকুয়াল টু বাষ্পীভবন প্লাস এক্স। তাহলে এক্স প্রক্রিয়াটির নাম কি? এক্স প্রক্রিয়ার নাম হচ্ছে আমাদের এখানে ঘনীভবন। ওকে, আচ্ছা, ঘনীভবন আমরা করবো মানে কি, তখন আমাদের বাষ্প থেকে কঠিন করা হয় এখানে। এক্স প্রক্রিয়ায় বাষ্প তরলে পরিণত হয়, ভৌত পরিবর্তন ঘটে এখানে, রাসায়নিক পরিবর্তন, এটা ভৌত আসলে। হ্যাঁ, ভৌত মানে আমাদের এখানে দেখুন একটা থেকে আরেকটা যাবে আর কি। তো এখানে আমাদের মোটামুটি আরো কিন্তু অনেক এমসিকিউ আছে এখানে, তো একদিনে আমরা সব এমসিকিউ করতে পারবো না, এটা স্বাভাবিক, কারণ আমাদের এমসিকিউ আছে মোটামুটি কতগুলো এখানে দেখুন, 200-র কাছাকাছি এমসিকিউ আছে এখানে, তাই না? তারও বেশি এখানে থাকতে পারে। এখানে মোটামুটি এমসিকিউ আছে কতগুলো এখানে, 232। ওরে আল্লাহ, 4টে অধ্যায়, তো এখানে অনেকগুলো এমসিকিউ আছে। সো আমরা এতগুলো এমসিকিউ একবারে করবো না। তো এই মোটামুটি আমাদের 300টা এমসিকিউ আছে। তো আমরা এখন যতগুলো এমসিকিউ করলাম, মোটামুটি কতগুলো করলাম এখানে, এই তো আমরা একটু জাস্ট ব্যাক করি এখানে আগের পেজে। এই তো আমরা এখানে এখানে 52টা এমসিকিউ করলাম। 52টা এমসিকিউ করতে মেলা সময় লাগলো এখানে কিন্তু। ওকে, সো আমরা যেহেতু আমাদের এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো, তো আমরা এখানে জাস্ট একটু আজকে এখানে স্টপ করি।